পদ্মা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, লক্ষ্মীপুর। গ্রামে জনবসতি খুবই কম, হাতে গুনে ওই 20-25টা ঘর হবে। গ্রামের সমস্ত লোকেদের উপার্জনের প্রথম উৎস হল মৎস্যজীবিকা। তবে কিছুদিন আগে গ্রামের অনেকে মাছ ধরতে গিয়ে লক্ষ্য করে তাদের নদীর ধারের শ্মশানে এক তান্ত্রিক এসে আস্তানা গেড়েছে। সে সব সময় সেখানে ধ্যানে মগ্ন হয়ে থাকেন। এমনই একদিন রাতে লক্ষ্মীপুর গ্রামের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি নামবে। তাছাড়া এ বিষয়ে খবরে আগেই ঘোষণা হয়ে গেছিল। এমন সময় ঘরের ভেতর বসে আছে কানু জেলে আর তার বউ। এই নিম্নচাপ হলেই যত সমস্যা, 3-4 দিন আর মাছ ধরতে যেতে পারবো না। কি আর করবে বলো, প্রকৃতির কাছে তো হাত পা বাঁধা। খবরে বলেছে সকালবেলা থেকেই নাকি আকাশের অবস্থা খারাপ থাকবে। এখন বরঞ্চ একবার যাই, যদি কিছু মাছ পাই তাহলে খুব ভালো হবে। আকাশে চারিদিকে মেঘে ঘিরে আছে, আর তুমি বলছো এখন যাবে মাছ ধরতে? না না না, 4 দিন পরে মাছ ধরতে যাবে। না গো, অনেকেই বলেছে আজকে রাত্রেবেলা গিয়েই মাছ ধরে নেবে। 4 দিন তো আর মাছ ধরতে পারবে না, তাই আমি ভাবছি একটু আগে থেকেই যাই, তাহলে আমার মাছটা একটু বেশিই পড়বে। যাবে বলছো? তাহলে একটু সাবধানে যেও। কিছুক্ষণ পর কানু ঘাড়ে জাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আসি গো। হ্যাঁ এসো। দুগ্গা দুগ্গা দুগ্গা, খেয়াল রেখো মা, খেয়াল রেখো। বাইরে তখন চারিদিকে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আলোয় পথ দেখে হেঁটে যাচ্ছে কানু। সে মনে মনে ভাবে, বাবা, যেমন হারে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় নামতে আর বেশি দেরি নেই। না, তাড়াতাড়ি পা চালাই, আজ একটু বেশি করেই মাছ ধরবো, ভোরের আগে আবার বাড়ি ফিরতে হবে। এমন সময় একটা হালকা বাতাস বয়। সেই শীতল ঠান্ডা বাতাস কানুর শরীরে স্পর্শ করতেই তার সারা শরীরটা কেঁপে ওঠে। এই রে, ঝড় বৃষ্টি তাহলে শুরু হলো। ঠান্ডা বাতাস বইছে, অন্য কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে। না, তাড়াতাড়ি কটা মাছ ধরে নি। এই বলে কানু তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে ঘাটে এসে দাঁড়ায়। সে ঝটপট নৌকোয় উঠে পড়ে এবং চলতে শুরু করে। মাঝ নদীতে এসে নৌকা দাঁড় করিয়ে সে চারিদিকে তাকায়। দেখে কোথাও কেউ নেই। আজকে কি নদীতে কেউ মাছ ধরতে আসেনি? ভালোই হয়েছে, আমি আজকে অনেক মাছ ধরতে পারবো। কানু এবার মাছ ধরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে বেশ কয়েকটা মাছ ধরে ফেলে। হঠাৎ প্রচণ্ড জোরে ঝড়ো হাওয়া শুরু হয়, আর জোরে মেঘের গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়। নৌকাটা হাওয়ার জন্য জোরে জোরে দুলতে শুরু করে। কানু এবার একটু ভয় পায়। না, এই ঝড় বৃষ্টিতে আর বেশিক্ষণ নৌকো নিয়ে নদীতে থাকা যাবে না, বাড়ি ফিরে যেতে হবে, নয়তো ভীষণ বিপদে পড়ে যাব। মাছগুলো ঝুড়িতে ভরে নিয়ে চলে যাই, নয়তো প্রাণ নিয়ে বেঁচে ফেরা দায় হয়ে উঠবে। এরপরে কানু নৌকা নিয়ে ঘাটে ফিরে আসে। সে ঝটপট মাছের ঝুড়িটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। তখন প্রায় রাত 2টো। এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে
প্রচণ্ড অসুবিধে হচ্ছে কানুর। তার মধ্যে মাথায় আবার এক ঝুড়ি মাছ। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। এই যা, জালটা তো নৌকায় ছেড়ে এলাম, আবার আনতে যাব? যা ঝড় হচ্ছে, একা একা এতটা যাব, এমনিতেই বেশ ভয় লাগছে। থাক, কাল দেখা যাবে। সে আবারও বৃষ্টিতে ভিজতে ভিজতে চলতে শুরু করে। কানু যখন ঠিক শ্মশানের ধারে রাস্তার কাছে এসেছে, হঠাৎ সে দেখে কেউ একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে থমকে দাঁড়িয়ে যায়। ভালো করে দেখে সে বুঝতে পারে সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তবে সে তার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই ঠিক সে তাকে চিনতে পারছে না। কে কে ওখানে? মহিলাটি কোনো উত্তর দেয় না। এইবার কানুর ভয় লাগতে শুরু করে। সে ভাবে, এই ঝড় বৃষ্টির মধ্যে এই মহিলাটা এখানে কি করছে, আর কেনই বা এখানে এসেছে? তাছাড়া গ্রামের কোনো মহিলা তো শ্মশানে আসে না। তবে কি? এইবার সে বুঝতে পেরেছে সে কার পাল্লায় পড়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কে কে আপনি? আর এইভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? এই কথা শুনে মহিলাটি কানুর দিকে ঘুরে তাকায়, আর তার রূপ দেখে কানু ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কারণ সে ঠিক যেমনটা ভেবেছিল ঠিক সেই তার সামনে দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর তার রূপ! মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, চুলগুলো বাতাসে উড়ছে, চোখ দুটো যেন আগুনের মতো লাল হয়ে আছে। হঠাৎ সেই পিশাচিনী বলে ওঠে, ভয় পাচ্ছিস আমায় দেখে? সে তো পাবি, আরো পাবি। তার আগে দে আমাকে দুটো মাছ, দে 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 বলছি। মাছের কি সুন্দর গন্ধ! কতদিন নদীর টাটকা ইলিশ মাছ খাইনি। দে 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 বলছি। কানু এই সব দেখে আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। অপরদিকে ঘরের ভেতর বসে বসে চিন্তা করছে কানুর বউ। মানুষটাকে কতবার করে বললাম আজকে যেও না। না না, আমার কোনো কথা শুনলই না। সে গেল। এখন বাইরে কি জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কি যে করছে মানুষটা কে জানে। ওর জন্য আমার যে ভীষণ চিন্তা হচ্ছে মা। হঠাৎ বাইরে থেকে কেউ বলে ওঠে, দরজাটা খোলো, আমি চলে এসেছি। কানুর বউ দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছে কানু। তার মুখে রাগের ছাপ, তার মাথায় ঝুড়ি। এরপরে তারা দুজনে ঘরের ভেতরে প্রবেশ করে। আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। তুমি তো একেবারে ভিজে গেছো। যাও, জামা কাপড়টা পাল্টে নাও, আমি গরম চা নিয়ে আসছি। লাগবে না, আমার ভালো লাগছে না, আমি ঘুমোবো। কেন ভালো লাগছে না কেন? দেখি দেখি। কানুর বউ কানুর হাত ধরতে গিয়ে দেখে তার শরীর একদম ঠান্ডা। চমকে ওঠে কানুর বউ। আরে, তোমার শরীর এত ঠান্ডা কেন? এতক্ষণ বৃষ্টিতে ভিজেছি তাই। আমি শুতে যাচ্ছি। ঠিক আছে, আগে জামা কাপড়টা পাল্টে নাও। বললাম না ভালো লাগছে না। এইবার কানুর বউ ভাবে হয়তো মাছ ধরতে গিয়ে তার স্বামীর কারো সাথে ঝগড়া হয়েছে, তাই হয়তো সে এত রেগে আছে। এরপরে কানু শুয়ে পড়ে, এদিকে তার বউ শুয়ে পড়ে। বাইরে তুমুল ঝড় বৃষ্টি। ভোরের দিকে একটা অস্বস্তিকর শব্দে কানুর বউয়ের ঘুম ভেঙে যায়। তার মনে হয় কেউ যেন কিছু জিনিস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে বিছানায় উঠে বসে, দেখে পাশে কানু নেই।
এই রে, লোকটা আবার কোথায় গেল? সে আবারও সেই শব্দটি পায়। কি হলো? কিসের শব্দ? বিড়াল ঢুকলো না তো? এরপরে সে বিছানা থেকে উঠে পাশের ঘরে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তা দেখে সে পুরো পাথরের মতো দাঁড়িয়ে থাকে। দেখে ঘরের এক কোণে বসে আছে কানু, আর সে বসে বসে হাত দিয়ে মাছ ধরছে আর সেগুলো কাঁচা কাঁচাই চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! কানুর চোখগুলো যেন আগুনের মতো লাল হয়ে আছে। হঠাৎ কানু বলে ওঠে, মাছ মাছ, কতদিন মাছ খাইনি। মাছ মাছ, আমার ভীষণ খিদে, খিদে, আমার ভীষণ খিদে। আমি মাছ খাবো, মাছ খাবো, খাবো, মাছ খাবো, মাছ খাবো, সব মাছ খেয়ে নেবো, মাছ খাবো, মাছ খাবো। কানুর বউ এবার একটু সাহস করে বলে, কি গো, তোমার কি হয়েছে? তুমি এসব কি করছো? ওগো, ওগো, কি কোথায় আছো? আমার বরকে ভূতে ধরেছে গো। ওগো, ওগো, কি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার বরকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? আমি 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 ধরেছি, আমি যে মেছে ভূত। আমি মাছ খাবো, আরো আরো আরো, আরো মাছ খাবো, মাছ খাবো। যা যা যা, চলে যা, চলে যা এখান থেকে, মাছ খাবো। এসব দেখে কানুর বউ বেশ ভয় পেয়ে যায়। সে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমার মানুষটাকে ভূতে ধরেছো। শুনতে পাচ্ছ কেউ? কেউ কোথায় আছো? ওই ঝড় বৃষ্টির মধ্যে তার চিৎকার কেউ শুনতে পায় না। কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। এরপরে কানুর বউ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কানু তখনও বসে বসে মাছ খেয়েই যাচ্ছে। সেই দিন আর বৃষ্টি থামল না। কানুর বাড়ির পাশেই থাকতো রতন। রাতের বেলা রতনদের বাড়িতে রতন আর রতনের বউ বসে আছে। কাল রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। হ্যাঁ গো, বেশ ঠান্ডা আবহাওয়া, তাই না? বলছি, খিচুড়ি করব, একটু খিচুড়ি খাবে? বলছো যখন করো তবে। খিচুড়ি আর তার সাথে গরম গরম মাছ ভাজা, বেশ ভালো লাগবে খেতে। তুমি যা মাছ ধরেছিলে তার মধ্যে কিছু মাছ আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। গরম গরম মাছ ভাজবো, বেশ ভালো লাগবে। করি? এরপরে রতনের বউ উঠে রান্নাঘরে চলে যায়। সে রান্না করছে, এমন সময় ঘরের সামনে এসে দাঁড়িয়েছে কানুর বউ। কি অদ্ভুত তার দৃষ্টি! কিরে, কিরে, মাছ ভাজছিস? রতনের বউ তাকে দেখে চমকে ওঠে। আরে, তুই কখন এলি? কিছুই তো বুঝতে পারলাম না। এত বৃষ্টিতে বের হতে পারলি? কি বৃষ্টিটাই না হচ্ছে বলতো। হ্যাঁ রে, আজকে আমাদের বাড়িতে খিচুড়ি আর মাছ ভাজা হচ্ছে। তুই এখানে যখন এলি তাহলে খেয়েই যাস। কানুর বউ হঠাৎ করে খিলখিল করে হেসে ওঠে। তোর মাছ ভাজা হলো? দে দে, মাছ দে, ভীষণ মাছ খেতে ইচ্ছা করছে। দে বলছি, মাছ দে। রতনের বউ তার এইরকম গলার আওয়াজ শুনে চিৎকার করে ওঠে, ওগো, আমাকে মেরে ফেললো গো, ভূতে আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। এই, দে দে, মাছ দে বলছি, দে, মাছ দে বলছি, মাছ দে। বউয়ের চিৎকার শুনে রতন ঘরে আসে
আর দেখে কানুর বউ ভেতরে বসে বসে মাছ খাচ্ছে। সে ভাবে, কানুর বউ কখন এলো? আমি তো সজোর দরজায় বসেছিলাম। আরে আরে, এটা কি হচ্ছে? কানুর বউয়ের এরকম গোগ্রাসে মাছ খাওয়া রতন আতঙ্কিত চোখে দেখতে থাকে। চলে যা এখান থেকে, নয়তো আমি তোদের শেষ করে দেব। চলে যা বলছি। ততক্ষণে রতনের বউ বেশ ভয় পেয়ে গেছে। হ্যাঁ গো, ওই তো পেতনি হয়ে গেছে, দেখো না গো। আরো খাবো মাছ, আরো মাছ খাবো। দে মাছ দে বলছি। এই বলে সে পাশে রাখা যত মাছ ছিল সব খেতে লাগলো। এসব দেখে রতন কি করবে বুঝতে না পেরে তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে এসে দৌড় দিল। বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে তারা শ্যামল কাকার বাড়ির সামনে এসে দাঁড়ালো। শ্যামল কাকা, ও শ্যামল কাকা! শ্যামল কাকা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। আরে তোমরা এই বৃষ্টির মধ্যে? এসো এসো, ভেতরে এসো। তারা ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে বসে আছে রতনের বউ আর শ্যামল কাকা। এবার বলো তো, এত বৃষ্টির মধ্যে তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ, আমাদের বাঁচান শ্যামল কাকা, আমাদের বাঁচান। শ্যামল কাকাকে রতনের বউ সব ঘটনা খুলে বলল। এই ঝড় বৃষ্টির দিনে কি শুরু হয়েছে? গ্রামে তো চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকাল থেকে গ্রামের অনেকের বাড়িতেই নাকি কানুর বউকে দেখা যাচ্ছে। কি যে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ কাকা, সে আমাদের বাড়িতে এসে সব মাছ খেয়েছে। আমরা কোনো মতো সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাবার জন্য আপনার কাছে চলে এলাম। কি করে এই বিপদ থেকে বাঁচা যায় বুঝতে পারছি না। অনেকেই আমার কাছে এসেছে, কিন্তু আমি তো এই সমস্যার সমাধানের উপায় খুঁজে পাচ্ছি না। আমাদের একবার ওদের বাড়ির দিকে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা আমাদের জেলে পাড়া। এখানে বেশিরভাগ মানুষই তো মাছ ধরে। এরকম মেছো পেতনি যদি এখানে থাকে তাহলে আমাদের জীবিকা নির্বাহ করা তো কষ্টকর হয়ে পড়বে। ঠিক আছে, চলো দেখি। হ্যাঁ, তবে সঙ্গে একটা মাছ নিয়ে নাও। বিপদ হলে সেই মাছ আমাদের বাঁচাতে পারবে। এরপরে তারা ঘর থেকে বেরিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তারা গ্রামের আরো একজন হারুকে ডেকে নেয়। সে ঘর থেকে একটা মাছ নিয়ে তাদের সঙ্গে চলতে শুরু করে। কিছুক্ষণ পর তারা কানুর বাড়ির সামনে এসে দাঁড়ায়। কাকা, ঘরটার ভেতর থেকে কি পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এই ঘরের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। চলো আমরা ভেতরে ঢুকে দেখি। আমরা তো অনেকেই কানুর বউকে দেখতে পেয়েছি, কিন্তু কানু যে কি অবস্থায় আছে তাকে দেখতে হবে। চলো। তিনজনে মিলে ঘরের ভিতর ঢুকে পড়ে। ঘরের ভেতরে হালকা আলোয় দেখতে পায় একজন ঘরের কোণে চুপটি করে বসে আছে। কে 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 ওখানে? কানু ভাই? কি দুর্গন্ধ কাকু! চারিদিকে পচা মাছের কাটাকুটি পড়ে আছে, আর তার থেকে কি বিভৎস দুর্গন্ধ বেরোচ্ছে। তোরা এসেছিস মাছ নিয়ে এসেছিস আমার জন্য? দে বলছি, মাছ দে। এরে বাবারে, ঘরের ভিতর পেতনি বসে আছে রে। হঠাৎ তাদের সামনে পেতনি চলে আসে আর এক হাতে সে রতনের গলাটা চেপে ধরে। রতনদাকে ছেড়ে দাও তুমি। আগে মাছ দে, নয়তো রতনকে ছাড়বো না। দে মাছ দে। আরে মাছটা ছুড়ে দে হারু, নয়তো রতনকেও ছাড়বে না। ওইদিকে দম বন্ধ হয়ে আসছে রতনের। সে আর নিঃশ্বাস নিতে পারছে না। এই নাও তোমার মাছ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। শ্যামল কাকার কথা মতো হারু মাছটা পাশে ছুঁড়ে দেয়। মাছটা ছুঁড়ে দিতেই
পেতনি মাছটাকে নিয়ে খেতে থাকে। এই সুযোগে তারা তিনজনের সঙ্গে সঙ্গে পালিয়ে আসে। এইভাবে আর বসে থাকা যায় না, কিছু তো একটা করতে হবে। কিছু তো করব, কিন্তু কি করব? কানু আর বেঁচে নেই। আমি ঘরের একপাশে তার ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়েছি, আর কানুর বউও মনে হয় বেঁচে নেই। বলো কি? হ্যাঁ, ঠিকই বলছি, আমি নিজের চোখেই দেখেছি। না, এই পেতনি অন্য কোনো মানুষের ক্ষতি করার আগেই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। গ্রামে তো কোনো তান্ত্রিকও নেই, কি যে করি। আমি বেশ কিছুদিন আগেই লক্ষ্য করেছি, ওই আমাদের শ্মশানের ওখানে এক তান্ত্রিক এসে আস্তানা গেড়েছে। ওনার কাছে একবার যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। চলো তবে ওর কাছেই চলো, যদি সে কোনো উপায় বের করতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলেই তারা তিনজনে বেরিয়ে পড়ে। চলতে চলতে কিছুক্ষণ পর তারা শ্মশানের কাছে এসে পৌঁছয় এবং দেখে এক তান্ত্রিক বৃষ্টির মধ্যে গাছের তলায় বসে আগুন জ্বালিয়ে ধ্যানে মগ্ন হয়ে আছেন। বাবা, আমাদের গ্রামে এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি জানি মেছো পেতনি তোদের গ্রামে আস্তানা গেড়েছে। পেতনি সহজে মুক্তি পাবে না, সে এক অতৃপ্ত আত্মা। সে শুধু মাছ খেতে চায় আর সবাইকে ভয় দেখাচ্ছে, এমনকি দুজন মানুষকে মেরেও ফেলেছে। সে শুধু মাছের জন্য এমন করবে না। সেই ঝড় বৃষ্টির রাতে আমি এই নদীর পাশে বসে ধ্যান করছিলাম, কিন্তু আমার সেই ধ্যান সম্পূর্ণ করার জন্য একটা শবদেহের খুব প্রয়োজন ছিল। হঠাৎ আমি দেখি নদীর ধার দিয়ে কারো একটা শবদেহ ভেসে যাচ্ছে। তা দেখে আমি সেই শবদেহটা টেনে তুলি, তারপরে বসে আমি ধ্যান করতে শুরু করি। কিন্তু আমি জানতাম না যে সেটা এক অপমৃত্যুর দেহ। আমি আমার সাধন পরণ করার লোভে সেই দেহতে প্রাণ প্রতিষ্ঠা করে নিজের কার্যকলাপ চালিয়ে যেতে থাকি। আমার সাধনা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, যার কারণে আমার যজ্ঞ নিভে যায় আর আমার ধ্যানে বিঘ্ন ঘটে। সঙ্গে সঙ্গে সেই দেহটি উঠে বসে। আমি উঠে দেখি দেহটি উঠে দাঁড়িয়েছে আর আমার দিকে চেয়ে খিলখিল করে হাসছে। আমি কিছু করব তার আগেই সে আমার সামনে থেকে হাওয়ায় বিলীন হয়ে যায়। তখন থেকেই আমি আন্দাজ করেছিলাম সে আবারও ফিরে আসবে, তবে যে সে এতটা হিংস্র হয়ে ফিরবে তা আমি কখনোই ভাবতে পারিনি। তাহলে উপায় কি বাবা? না, এখানে কিচ্ছু হবে না। তোরা আমায় সেই জেলের বাড়িতে নিয়ে চল। চলুন বাবা, চলুন। এরপর তারা তান্ত্রিককে নিয়ে কানুর বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তান্ত্রিক থমকে দাঁড়িয়ে যায়। দাঁড়া, ওই দিকে যাস না, ওইখানে দাঁড়িয়ে আছে সেই পেতনি। তারাও দেখে তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই পেতনি, তবে অন্ধকারে তাকে ঠিক বোঝা যাচ্ছে না। আমাকে তাড়াতে এসেছিস তাই না? কিন্তু তুই আমাকে তাড়াতে পারবি না, পারবি না তাড়াতে। আমি এবার কাউকে ছাড়বো না, এই তান্ত্রিককে আগে মারবো। তোর জন্যই আমি আবারও ফিরে এসেছি। আমি বেশ ছিলাম, তুই আমার দেহটা নিয়ে কেন তন্ত্র মন্ত্র করলি? তাই তো আমি জগতে আটকে পড়েছি। কি ভীষণ কষ্ট, কি ভীষণ যন্ত্রণা। তবে আমি আর এখান থেকে যাচ্ছি না, যাচ্ছি না এখান থেকে। তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি সেই কানু জেলের বাড়ি যাও আর ঘরের ভিতরে দুটো শবদেহতে
তোমরা এক্ষুনি আগুন লাগিয়ে দাও। না না না, সেটা আমি হতে দেব না। তোদের সবাইকে আমি এখানে শেষ করে দেব। এই বলে পেতনি তান্ত্রিকের গলা টিপে ধরে। একে আটকে রাখার মতো ক্ষমতা আমার খুব বেশি নেই। তার আগেই তোমরা গিয়ে ওই জেলে আর জেলের বউয়ের দেহটা পুড়িয়ে ফেলো। এই সুযোগে তারা তিনজনে সেখান থেকে দৌড়তে শুরু করে। তারা দৌড়তে দৌড়তে কানুর বাড়ির ভেতরে এসে প্রবেশ করে আর দেখে ঘরের দুই ধারে পড়ে আছে কানু আর কানুর বউয়ের মৃতদেহ। আমি কেরোসিন নিয়ে আসছি, তাড়াতাড়ি। হাড়ু দৌড়ে গিয়ে বাড়ি থেকে কিছুটা কেরোসিন নিয়ে আসে আর রতন দেখে পেতনিটা তাদের বাধা দেওয়ার জন্য তাদের দিকেই এগিয়ে আসছে। ওই যে পেতনিটা আসছে, তাড়াতাড়ি করো। হাড়ু আর দেরি না করে তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পেতনিটাও চিৎকার করতে থাকে। তাড়াতাড়ি করে তারা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে পেতনিটারও গায়ে আগুন লেগে গেছে এবং সে চেঁচিয়ে যাচ্ছে। আর এরপরে ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যায়। আর তারপরে সেই তান্ত্রিক সেখানে এসে উপস্থিত হয়। যাক, তোমরা তোমাদের কাজে সফল হয়েছ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। ঠিক আছে, ঠিক আছে। এরপরে তারা যে যার ঘরে ফিরে যায়। বৃষ্টি এখনো হচ্ছে, তবে এখন মনে হচ্ছে গ্রামটিতে এক অন্যরকম শান্তির বৃষ্টি হচ্ছে।